যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন ২৪ ঘন্টা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুপন রায়। আজ আমরা এমন একটি বিষয়কে বেছে নিয়েছি যেটি সময়ের সঙ্গে খুবই ভালোভাবে যায়। আপনারা হয়তো পছন্দ করবেন। শিরোনাম দিয়েছি আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে একটা সারা বিশ্বব্যাপী যেরকমভাবে আমরা চাই বা ডিজার্ভ করে বাংলাদেশ, সেরকম পরিচিতি সামগ্রিকভাবে এখনও গড়ে ওঠেনি। বাংলাদেশের পরিচিতি হেনরি কিসিঞ্জারের সময় থেকেই বটমলেস বাস্কেট হিসেবে একটা ছিল। কিসিঞ্জারের সেই বটমলেস বাস্কেট এখন আর বাংলাদেশ নেই। অনেক দিন ধরেই আমাদের গ্রোথ রেট ছয়ের কোটায় আছে। বাংলাদেশ এখন এক্সপোর্ট পাওয়ার হাউস। বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেভেলস এখন আমেরিকা এবং ইউরোপে কমন প্লেসের মতো হয়ে গেছে। ডক্টর ইউনূস গ্লোবালি একটা ব্র্যান্ড। সালমান খান, সোমাইয়া কাজী আইটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। পিস কিপিং বাংলাদেশের অবস্থান সবার উপরে। আরএনবিতে আপনারা জানেন কি অবস্থায় বাংলাদেশ আছে। বাংলাদেশ একটি চমৎকারভাবে অনেক দিন ধরেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা এনজয় করছে অনেক দিন ধরে, এবং আগামী 1 থেকে 2 দশক এটা আমরা এনজয় করব। অনেক দিন ধরেই তারা ওয়ার্কেবল থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে বাংলাদেশের যেরকম পরিচিতি হওয়ার কথা, কেন যেন সেই পরিচিতিটা গড়ে ওঠেনি। এবং তার সঙ্গে আমরা রিলেট করতে চাই আজকে আমাদের অন্যতম একটা সেক্টর, যেটা থ্রাস্ট সেক্টর হিসাবে এরই মধ্যে ডেভেলপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা এখনও হয়নি। পর্যটন, যেটা দিয়ে বাংলাদেশ প্রচুর আয় করতে পারে। আজ আমাদের স্টুডিওতে এমন 3 জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা এই বিষয়ে অভিজ্ঞ, এই বিষয়ে ইনভলভ, অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন। আমি বাম দিক থেকে পরিচয় করে দিতে চাই। ইনবাউন্ড ট্যুর অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বিএফটিডির এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল একরাম। তারপরেই আছেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল আগ্রাবাদের সিইও এইচ.এম. হাকিম আলী, এবং তারপরেই আছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের প্রেসিডেন্ট এস.এন. মঞ্জুর মোর্শেদ। আপনাদের 3 জনকেই শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। যেটা বললাম একটু আগে, ব্র্যান্ডিং বাংলাদেশ আমরা বলতে যেটা বুঝি, আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আমাদের পক্ষে কথা বলছে। সোশ্যাল অনেকগুলো দিকে, যেটা মমর্ত্য সেন বারবার ওনার বক্তব্যে বলার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও কেন জানি সেই রকমভাবে কিন্তু নেগেটিভটাই আমাদের সামনে বেশি বেশি করে আসে। এটা কেন হয়? আসলে দেখেন, মেইন কথা হচ্ছে যে এই যে একটা সেক্টর, যে সেক্টরে 100% ভ্যালু এডিশন, গভর্নমেন্ট যদি এটাকে প্রায়োরিটি একটা সেক্টরের মধ্যে ফেলে, তাহলেই একমাত্র এই ফোকাসিংটা, যেটা আপনি বলছেন ব্র্যান্ডিং, আমরা যেটা বলছেন, যখন আমরা বিদেশে যাই সবখানে সবাই বলে যেটা অপূর্ব দেশ আসছে আমাদের সামনে, এটা অবধারিত, সবখানে শুনতে খুব ভালো লাগে। বাংলাদেশের অর্থনীতি উদীয়মান অর্থনীতির তালিকায় পড়ে বলেই কিন্তু নেক্সট লেভেল হিসেবে ট্রিট করা হচ্ছে। ডেফিনেটলি, আমি সেই জন্যই বলছি। কিন্তু এই কান্ট্রিটার নেগেটিভ যে ইমেজটা আছে, এটাকে যেভাবেই হোক আমাদের কাটাতে হবে। এই যে আপনি বললেন ব্র্যান্ডিং, একটা দেশকে যদি ব্র্যান্ডিং ঠিক মতো করা যায়, সেটা যে শুধু ট্যুরিজমের ক্ষেত্রে কাজে তা না, এটা কিন্তু কান্ট্রির ইমেজকেও বিল্ড করে। সেই জন্যই বলছিলাম যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ টুয়ার্ডস দিস সেক্টর, এটা কোন প্রায়োরিটি লিস্টে পড়ে সেটাই ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে এটা কোনো প্রায়োরিটি সেক্টরের মধ্যেই গভর্নমেন্টের পড়েনি, অথবা ফেলতে পারেনি, যেহেতু অন্যান্য সমস্যা থাকতেও পারে গভর্নমেন্টের। বাট বহু দেশে ট্যুরিজমটা হচ্ছে নাম্বার 1 সেক্টর, ম্যানুফ্যাকচারিং পরে, হয়তো ম্যানুফ্যাকচারিং আগে, তারপরে ট্যুরিজম। কিন্তু আমাদের যে কোথায় অবস্থান আমরা নিজেরাও জানি না। তবে আমরা আশাবাদী। এবার আমরা ভীষণ আশা করেছিলাম, যখন অর্থমন্ত্রী উনি নিজেই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছেন ট্যুরিজম সেক্টরের ব্যাপারে উনি কিছু করবেন, কিংবা আমাদের প্রধানমন্ত্রীরও আমরা যে সাক্ষাৎকারে দেখেছি যে উনি ট্যুরিজম সেক্টরের ব্যাপারে আগ্রহী। উনি যখন চীন থেকে ফিরলেন, যে নদীর কথা বললেন, যে নদীকে চীনের একটা ট্যুরিজমের ক্ষেত্রে ইউজ করেছে, আমরা ভেবেছিলাম বুড়িগঙ্গাকেও সাজানো হবে। অনেক কিছু করার আছে। একটা জিনিস কি, আমাদের এত কিছু আছে যেসব দেশের কিছু নেই, তারপরেও তারা ট্যুরিজমে অগ্রসর হচ্ছে। কারণ একটাই, গভর্নমেন্ট কী পরিমাণ প্রায়োরিটি দিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের প্রায়োরিটি না থাকলে যতই আমরা কাজ করি না, সম্ভব না, অ্যাচিভ করা যাবে না। হাকিম ভাই, আমি একটু ওনার কথা থেকে সূত্র ধরে বলতে চাই। একটা স্ট্যাটিস্টিক্স আমার সামনে আছে। সিঙ্গাপুরের জাতীয় আয়ের 75 ভাগ, তাইওয়ানের জাতীয় আয়ের 65 ভাগ,
হংকংয়ের জাতীয় আয়ের 55%, ফিলিপাইনের জাতীয় আয়ের 50% এবং আমাদের খুবই কাছের থাইল্যান্ডের জাতীয় আয়ের 30% আসে পর্যটন শিল্পের খাত থেকে। আপনি অনেক দিন ধরেই হোটেল বিজনেসের সঙ্গে আছেন। চিটাগংয়ের নাম যদি হোটেলের নাম বলা হয়, আগ্রাবাদের নাম সবার অনেকের মুখে আসবে। রাইট। আপনি এই জায়গাটাকে একটু আইডেন্টিফাই করবেন, কেন এইরকম একটা স্ট্যাটিস্টিক আমাদের এরকম এই লিস্টে আমার নামটা আসলো না? না না, আমাদের দেশে এর চেয়ে বেশি স্কোপ আছে। কারণ আসলো না কেন? না, এটা না, আমি সেটা বললাম, জানতে চাই। স্কোপ আছে। স্কোপের কথা না, তো না, ওনার কাছ না, থেকে না, না, শুনেছি। একটু আগেই আমাদের রাজু সাহেব যেটা বললেন যে আমরা প্রায়োরিটি লিস্টে নাই। যে পর্যন্ত প্রায়োরিটি লিস্টে আমরা না আসবো, আমাদের পজিশন এইভাবেই থাকবে। না, আপনারা কি পলিসি লেভেলে না না, গিয়ে আমি বোঝাতে পারেন না? লেট মি ফিনিশ। দেখেন, ট্যুরিজমের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার তো আমরা এখন পর্যন্ত ডেভেলপ করতে পারিনি। আপনি যে আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনফ্রাস্ট্রাকচার কি, এটা হচ্ছে রোড। আপনি দেখেন ঢাকা চিটাগাংয়ের কথা চিন্তা Four করেন, lane। 4 লেনের কথা চিন্তা, ঢাকা সিলেটের কথা চিন্তা করেন। আপনি কি গত 2 বছরে মনে করতে পারেন যে আপনি বাই রোডে গেছেন চিটাগং? না, কেন যাই না? কেন কেন যান না আমি কেন? যাবো না কেন? 14 ঘন্টা লাগবে, তার জন্য যাই না। কক্সবাজার 16 ঘন্টা। এর জন্য বলছি, ট্যুরিজমের মেইন হয়েছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বলতে রোড আসে অ্যান্ড আদার রিলেটেড ডেভেলপমেন্ট আসে। তো আনলেস অ্যান্ড আনটিল আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবো, ইন দ্যাট কেস আমরা ট্যুরিজম ডেভেলপ করতে পারবোই না। তো আপনি দেখেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে ওয়ান বাই ওয়ান সব কিছু হবে। আমরা প্রাইভেট এন্টারপ্রেনাররা এখন আমরা প্রত্যেক বছর মেলা করতেছি, বিদেশে গিয়ে মার্কেটিং করতেছি, আমরা ইমেজ বাড়াচ্ছি, বাট অ্যাট দি এন্ড কী হবে? যদি এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি ডেভেলপ না হয়, কিছু হবে না। আপনি চিন্তা করেন কুয়াকাটার কথা। কুয়াকাটা ইজ একটা প্লেস যেটা দুনিয়ার কোনো জায়গায় নাই, সানরাইজ অ্যান্ড সানসেট। Sunset দুটোই বাট হয়। আপনি কুয়াকাটা, ঢাকা থেকে কুয়াকাটা গেলে আপনার 12 ঘন্টা লাগবে গাড়িতে। আর না, একবার- অনেকগুলো কিন্তু আমি আপনাকে যুক্ত না, না, করি, আপনি বলবেন অনেকগুলো ফেরি কিন্তু কমে গেছে, না, না, কমে গেছে। অনেকগুলো সেতু কিন্তু তৈরি না, হয়েছে। ঠিক আছে, কমে গেছে, বাট Under construction। 42 বছর পরে আমার কাছে কমে গেছে। তো আপনি যে ফিগারের কথা বলতেছেন, ওই ফিগার সবই হবে। ইনফ্রাস্ট্রাকচার হোক, অনেক লোক আসবে। আমাদের যা অ্যাসেট আছে ট্যুরিস্ট জন্য অ্যাট্রাক্ট করার জন্য, আশেপাশে কোনো দেশের নাই। আমি বলবো আমাদের জন্য মানে আমাদের আমাদের যে resource-এর কথা। অ্যাসেট ট্যুরিজম অ্যাসেট প্রোডাক্ট যেটা আছে, নেপালের কথা চিন্তা করেন, এই মালদ্বীপের কথা চিন্তা করেন, ওই তুলনায় আমরা অনেক অনেক রিচ। ভুটান, মালয়েশিয়া বাট আমাদের কি তাহলে কি আমরা কি অ্যাট্রাক্ট করতে পারছি না? কেন পারি না? না, সব পারতেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হোক, মার্কেটিং হোক, লোকজন ডেফিনেটলি এখানে চলে আসবে, কোনো ব্যাপারই না। অনলি এখানে যারা একবার আসে, ও চিটাগাং ঢাকার কথা যদি মনে করো বাই রোড, ও মামা, ইফ দে ডোন্ট ওয়ান্ট টু ট্রাভেল বাই প্লেন, ট্রেনের কথা চিন্তা করতে, কিন্তু প্লেন তো ইনফ্রাস্ট্রাকচার সবার জন্য এফোর্ড করতে না না, পারে। এফোর্ট হইলো, দে ডোন্ট ওয়ান্ট ইট। টুরিস্ট দে ওয়ান্ট টু সি এভরিথিং। হ্যাঁ। তো ওইভাবে By তারা road-এ হয় না। sightseeing করতে করতে বাই যাবে। রোডে সাইট সিইং করবে। এই জন্য ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জন্য আমরা গভর্নমেন্টকে বলি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক। আপনি দেখেন, কিন্তু একটা কথা আপনাকে বলতে হয়, যেটা ভালো দিক সেগুলো তো আপনি বলবেন। গভর্নমেন্ট কিন্তু আমরা ফ্লাইওভারের ক্ষেত্রে দেখছি অনেক কাজ হয়েছে, এটা আপনি স্বীকার করেন না কোনো হয়েছে। আপনি যদি পাওয়ারের কথা বলেন, না আজকে হচ্ছে, যেখানে না না, বসে আছি এখন পাওয়ার তো- কাট কিন্তু অনেক না কমেছে। না, এখন তো চিটাগাং ঢাকা গভর্নমেন্ট প্রায়োরিটি তো কতগুলো না, না, জায়গায় দিয়ে দিয়ে আমার কথা এগিয়েছে। সেটা না। আমার কথা যে এখন তো 4 লেনে হচ্ছে ঢাকা চিটাগাং। এখনো 4 লেন, এখন 8 লেনের কথা সময় আসছে। এখন 4 লেন, না না, 4 ওই লেনের যে- না, আপনি যে প্রশ্নটা করলেন যে পার্সেন্টেজ এর চেয়ে বেশি হবে, আমরা ফিট হয়ে যাই ইনশাআল্লাহ। নেক্সট 5 ইয়ার্স যদি গভর্নমেন্ট একটু অ্যাটেনশন ড্র করে, উই ক্যান ডু মাচ বেটার। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির চেয়ে অনেক বেশি, কারণ আমরা যেটা আর্ন করি। এটা কি আবেগ থেকে বলছেন না সুপারফিশিয়াল একটা কথা, না, যে না, গার্মেন্টস না, থেকে না, অনেক বেশি? না, না, আপনি অনেক- আমাকে তথ্য প্রমাণ দিয়ে বোঝান হ্যাঁ, হ্যাঁ, যে সেটা একদম। কি করে তো গার্মেন্টস কে অ্যাকসেস করে যাবে। আপনাকে আমি 1+1 2 বলবো, 1+1 3 বলবো না, কেন যেটা আমরা দেখতেছি আশেপাশের দেশে। থাইল্যান্ডের কথা চিন্তা করেন, তারপর আমাদের মিয়ানমারের কথা চিন্তা করেন। আমি জানি না আপনি মিয়ানমার গেছেন কিনা, আমি তো দেখি মিয়ানমারের চেয়ে আমাদের অনেক বেটার অফ। বাট হলে কী হবো, ওই এক ব্যাক টু দ্য সেম স্কোয়ার, যে ভালো কোনো হোটেল ঠিক জায়গায় করা হয় নাই, ভালো কোনো রাস্তা বানানো হয় না, ওই ভাবে ঠিক মতো প্ল্যানিং হোক, অনেক মায়ানমারের চেয়ে আমাদের আপনারা অনেক সিম্পল বেশি হবে। দেখেন, ট্রেন তো একটা ট্যুরিজমের বিরাট একটা এলিমেন্ট। আপনি ট্রেন জার্নি করতে পারবেন? আমি একটা এমবেসির কিছু টিকিটই লোককে- পাওয়া যায় না। আমরা কিছু লোককে এমবেসি নিয়ে গেছিলাম, ওদের শখ ট্রেনে যাবে। পৃথিবীতে সবখানি ট্রেনের জার্নি একটা ডিফারেন্ট, কান্ট্রি সাইড দিয়ে যায় দেখবে। আমাকে তখন একজন বলল, তোমার কাজ নেই, তুমি ট্রেনে ওদেরকে নিচ্ছ কেন? আমি বললাম, ভাই ওরা তো আগ্রহ প্রকাশ করেছে ট্রেনে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের অবস্থা, কখন যাবে কখন যাবে ঠিক নেই। মঞ্জুর মোর্শেদ সাহেব, আপনি তো একদম ট্রাভেল এজেন্সির যে জায়গাটায় আছেন, এক প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, আপনি কি একটু বলবেন যে বাংলাদেশে এই যে ঘোরার প্রবণতা, আমি বাইরের মানুষের কথাই বলি, বাদ দেই, বাংলাদেশের ভেতর থেকে যারা ঘোরার যে মানুষ, এটা কি দিন দিন আপনি বাড়ার দিকে দেখছেন না কমার দিকে দেখছেন? ধন্যবাদ।
অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন। ইনবাউন্ড রাইট। বা ডোমেস্টিক ট্যুর, যেটাকে আমরা ট্যুরিজম বলে থাকি, ডোমেস্টিক ট্যুরিজম, এটা কিন্তু বাংলাদেশে অনেক বেড়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু একসময় আমাদের বেড়ানোর একটা সীমাবদ্ধতা ছিল যে ঈদের বন্ধে বা যে কোনো বন্ধ পেলে আমার নানার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো হতো। এখন কিন্তু বাংলাদেশের এই অভ্যন্তরীণ যেই পর্যটন খাত, এই পর্যটন খাতে কিন্তু অনেক আপনার ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু অনেক বেড়ে গেছে, এবং সুযোগ পেলেই কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে কক্সবাজার অথবা সিলেটে যাচ্ছি, বা যেখানে দেখার যে সমস্ত জায়গা আছে সেখানে যাচ্ছি। অনেক জায়গায় আমরা যাচ্ছি। প্রচুর পরিমাণে মানে অভ্যন্তরীণ যেই মোবিলিটি বেড়েছে, ভ্রমণের যেই সংখ্যা, এটা অনেক বেড়েছে। আমি সর্বপ্রথমেই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেব, কারণ হচ্ছে যে এই সরকার সত্যিকার অর্থে এই ট্যুরিজম সেক্টরের জন্য একটু হলেও তারা পদক্ষেপ নিয়েছে। কিভাবে নিয়েছে? গত 2010 সালে কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক একটা ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে, এবং এই ট্যুরিজম বোর্ডে প্রাইভেট সেক্টর থেকে কিন্তু লোক নিয়োগ মানে এখানে মেম্বার নেওয়া হয়েছে। এখন দেখেন এই ট্যুরিজম সেক্টরটা কিন্তু আপনার আগে শুধু পর্যটন কর্পোরেশন ছিল, এখন কিন্তু ট্যুরিজম বোর্ড কিন্তু কাজ করছে, চেষ্টা করছে। পাশাপাশি যেমন আমি প্রথমে বলবো যে আমি মনে করি যে বাংলাদেশের এই ট্যুরিজম বোর্ডের সহযোগিতার জন্য আপনার মনে করেন যে অর্থ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং প্ল্যানিং মিনিস্ট্রি। আমি আপনাকে একটু এই জায়গাটা থামাতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন টাইগার ট্যুরসের ডিজিএম সুমালা চৌধুরী। সুমালা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা, আমার এখানে খুবই 3 জন গুরুত্বপূর্ণ মানুষ আছেন, আমি তাদের নাম আপনাকে মনে করিয়ে দিতে চাই। মঞ্জুর মোর্শেদুল আটাবের প্রেসিডেন্ট, আগ্রাবাদ হোটেলের সিইও HM হাকিম আলী, এবং আমাদের বিএফটিডির এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল একরাম। আপনি তাদেরকে 3 জনকে চিনে থাকবেন। আপনারা তার পাশাপাশি আপনারা একটা ট্যুরস ডেভেলপ করার চেষ্টা করছেন। আপনার বাবা অত্যন্ত স্বনামধন্য, আমরা ওনাকে এনবিআর এর চেয়ারম্যান হিসেবে পেয়েছি, আমরা সচিব হিসেবে পেয়েছি, মুহিত চৌধুরী। আপনি আপনার বাবা মিলে অনেক দিন ধরে চেষ্টা করছেন। আপনি একটু বলবেন যে মঞ্জুর মোর্শেদ সাহেব বলছিলেন যে ভেতর থেকে ইনবাউন্ড যে ট্যুরিস্টের সংখ্যা বাংলাদেশে খুব বেড়ে গেছে। ওনারা যেভাবে অ্যাপ্রোচ নিয়ে এগুচ্ছে, আপনাদের অ্যাপ্রোচটাকে একটু তাদের চাইতে আলাদা, বা আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টাকে? জি, প্রথমত ওখানে স্টুডিওতে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা, এবং আই এম রিয়েলি হ্যাপি যে এই কনভারসেশনের একটা পার্ট আমি হতে পারছি। Basically, in the last 5 years, the initiative in tourism, especially private sector as well as the government sector, has been immense, of course. বাংলাদেশে পর্যটক আনার বিষয়ে বেশ কিছু এলিমেন্ট আছে। এটার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে ডেলিভারিং সার্ভিসেস অ্যান্ড গুডস অ্যান্ড প্রডিউস দ্যাট উইল অ্যাট্রাক্ট টুরিস্ট অ্যান্ড উইল এনহ্যান্স দ্য ট্যুরিজম এক্সপিরিয়েন্স। পাশাপাশি অফকোর্স সরকারের একটা বিরাট অবদান এখানে আছে, যে আন্ডারস্ট্যান্ডিং যে বাংলাদেশকে একটা নতুনভাবে ব্র্যান্ড করতে হবে। আপনার ইভেন ডেকেড আগো, 10 বছর আগেও যখন আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলতাম, সুন্দরবন, বান্দরবন এই দুটা ডেস্টিনেশন নিয়েই প্রাইমারিলি মানুষজন কথা বলতো। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের ব্যাপারে আরো অনেক নতুন তথ্য বের হয়ে আসছে। আমাদের উদ্যোগ থেকে আমি বলতে চাই, আমরা যেরকম উই পুট আ লট অফ ফোকাস ইন কমিউনিটি বেসড সাস্টেইনেবল ট্যুরিজম, নাম্বার 1। নাম্বার 2, আমরা হিস্টোরিক্যাল যে আমাদের একটা রিচ ব্যাকগ্রাউন্ড আছে ওটা নিয়ে আমরা কাজ করি। আমরা ইনফ্যাক্ট আমাদের বেশ কিছু রিসার্চ UNWTO কে গভর্নমেন্টের থ্রুতে in support with the government we submitted, and এখন UNWTO has actually accepted Bangladesh as a part of the Silk Route project. They have accepted that the southwestern part of Silk Route ran through Bengal and it was down the Ganges and up the Brahmaputra, connecting up to China and so forth. So ওগুলো তো আছে, আর ওগুলোর পাশাপাশি প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ আপনি যদি একদম হার্ডকোর সার্ভিসেস দেখেন, ফর ইনস্ট্যান্স হসপিটালিটি, আপনার হসপিটালিটি ট্রেনিং এর বেশ কিছু ইনস্টিটিউট এসেছে, এবং সেটাতে সরকার যথেষ্ট পরিমাণের সহায়তা করেছে। দে হ্যাভ অ্যালাউড দোজ অর্গানাইজেশনস টু ফস্টার। ট্যুর কোম্পানি যারা, ট্যুর অপারেটর যারা লোকাল, তাদের উপরে যেরকম আমরা মূসক মুক্ত, দ্যাটস এ গ্রেট সাপোর্ট, যে উই আর ব্যাট ফ্রি।
On the other end, if you look at the government's initiative in trying to promote Bangladesh, আমাদের যে বিভিন্ন ধরনের outside of সুন্দরবন and বান্দরবন, আমাদের যে historical sites, আমাদের heritage sites like the 60 Dome Mosque, আমাদের মহাস্থানগড়, পাহাড়পুর, এই ধরনের যে বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলোকে নিয়েও এখন অনেক বেশি মেটেরিয়াল ক্রিয়েট করা হচ্ছে এবং the government is also trying to participate in various fairs to promote and to give communication of this information. যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে ফস্টার করার জন্য আপনার প্রথমত তথ্যটা বের হতে হবে। You have to have information, you have to have services, and then people will come to you. So এই জিনিসগুলোতে আমি মনে করি যে প্রাইভেট সেক্টর and of course the government sector has played a very strong part, and শুধুমাত্র ফিউচারে যত এই বন্ডটা ক্লোজার হবে এবং একসাথে করা হবে ততভাবে সিনার্জাইজড এফর্ট হবে। কারণ যদি সিঙ্গুলার সবাই এফর্ট করে তাহলে জিনিসটা কোনো সময় ফুল ফ্লেজড হবে, ইট উইল নট রিচ ইটস পিক। অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য 2012 ডেটা alone, you will see that close to 5 lakh tourists have come into Bangladesh. That's the immigration information from on arrival. সুমলা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যে তুমি কি একটু আমাকে বোঝাতে পারো যে এখন পর্যন্ত যে পারসেপশন বাংলাদেশে দাঁড়িয়ে আছে সর্বত্র, বিশেষ করে বাইরে, সেই জায়গাটা যদি আমি একটা বড় ধরনের পরিবর্তন আনতে চাই তাহলে আমার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? জি, Well, এখন আমাদের যেটা হচ্ছে সেটা বাংলাদেশকে ব্র্যান্ড করতে হবে। আমরা বিউটিফুল বাংলাদেশ বলছি, ইউনিক বাংলাদেশ বলছি, বাট আসলে বাংলাদেশ ইজ দ্য হার্ট অফ গ্যাঞ্জিস, হার্ট অফ আমরা যেটাকে বলি গঙ্গা হৃদয়। গঙ্গা হৃদয় নিয়ে এখন অনেক ধরনের প্রমোশন হচ্ছে। তো আমাদের যে রিচ হিস্ট্রি এবং কালচারাল যে এক্সপিরিয়েন্সটা, which not necessarily as exquisite as some of the other hospitality in the other neighboring countries, কিন্তু experience itself is so unique, ওই জিনিসটাকে আমাদের অবশ্যই পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। এবং এখন যেটা দেখা যাচ্ছে স্পেশালি in Europe and even in the US, you have a lot of people retiring early. So you have these travelers who are slightly elderly travelers, but they're very educated travelers. They like to invest in capital experience. এবং ওইটার জন্য ওরা ইউনিক কিছু জায়গায় যেতে চায় যেটা আসলে যে কোনো মানুষ এত ইজিলি যেতে পারবে না। তো বাংলাদেশ ইজ স্টিল অ্যান আনলকড ডেস্টিনেশন এবং এই বাংলাদেশটাকেই বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সবাইকে তুলে ধরতে হবে। অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে যুক্ত হলে। আমরা আবারও চেষ্টা করব কোনো এক সময় তোমাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসবার জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খানিকক্ষণের জন্য বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব 24 ঘন্টা অনুষ্ঠানে। আবারও স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আমাদের, আপনি যে ইনবাউন্ড যে কথাগুলো বলছেন ওখান থেকে কেটে গিয়ে আমরা সুমলার কাছে চলে গিয়েছিলাম। আপনি একটু বলবেন যে আপনি ইন্ডিকেশন দিচ্ছেন যে 20% গ্রোথের কথা উনি যেটা বললেন যে বেড়েছে, এবং আমরা যদি একটু পেছনে ফিরে যাই, আমরা কিছুদিন আগে হাকিম ভাই বলছিলেন এই অফ এয়ারে যে আমরা একটা বড় ধরনের সুযোগ মিস করেছি, সেটা হলো যে ওয়ার্ল্ড কাপটাকে আমরা ক্যাপিটাল করতে পারিনি। তো সামনে তো একটা বড় ধরনের ইভেন্ট আপনাদের আসছে 2016 যেটা ট্যুরিজম ইয়ার বলে সরকার পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। যে এটার উপরে আমরা আসলে ইনফ্যাক্ট বাংলাদেশ ট্যুরিজম বোর্ড 2014 সালকে আমরা ট্যুরিজম ইয়ার হিসেবে 2016কে আমরা ট্যুরিজম ইয়ার হিসেবে আমরা অলরেডি ক্যালেন্ডারে আমরা ওইভাবে জায়গা করে নিয়েছি এবং সেটাকে সাকসেসফুল করার জন্য ট্যুরিজম বোর্ড এবং সিভিল এভিয়েশন মিনিস্ট্রি কিন্তু কাজ করছে। গত 25 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু আমাদের কাজ যে করছে তার কোনো রকম একদম আউটলাইন কি ডিজাইন করা? হ্যাঁ, ডিজাইন করা মোটামুটি কাজ চলছে। কি আপনারা কিভাবে কি নজর দেবেন? আমাদের এখানে আমরা চাচ্ছি যেমন আমাদের প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে, প্রোডাক্টগুলো সিলেক্ট করে সেই প্রোডাক্টের উপর বেস করে সেটার মার্কেটিংটা করতে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের কিছু দক্ষ আপনার যেই আমাদের জনশক্তি আছে তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা কিছু আমরা লাইসেন্স হোল্ডার কিছু আপনার গাইড, ট্যুরিস্ট গাইড তৈরি করতে।
যারা ভালো বিদেশি পর্যটকদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হবে এরকম গাইড তৈরি না, করতে। আপনারা কি অ্যাচিভ করতে এরপরে চাইছেন? এরপরে Achieve আমাদের কিছু করতে চাইছেন প্ল্যান কি ওটাতে? প্ল্যান আছে, পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলি যে আছে সেই ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড যে স্টুডেন্ট লেভেল আছে বা যারা দর্শনার্থী যারা আসবে, ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আমাদের নেওয়া হয়েছে। সেই জিনিসগুলোকে আমরা আশা করি যে নেক্সট মিটিংয়ে আমরা একদম নির্দিষ্ট করে সেই খাতে আমি আমরা কাজ করব। এটার ব্যাপারে আমি এলাবোরেট দিতে পারি, শুনেন। ভিজিট ইয়ার মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল, ওরা সবাই ভিজিট ইয়ার করে। সবচেয়ে এখন যদি আমি আমার প্রেসিডেন্ট সাহেব জিজ্ঞেস করি যে বাজেট কি করা হয়েছে, বলবো আমি ওটা জানি না। ইমপ্লিমেন্ট তো বাজেট ছাড়া হবে না। অ্যাকচুয়ালি বাজেট কি করা হয়েছে, না সেটা বললাম যে একটা মেইন কথা হয়েছে একটা বাজেট। আমি সব সময় বলি দ্যাট জার্নালিস্ট বিদেশি হোক দেশি হোক, দে আর মোস্ট ইম্পর্টেন্ট ফোকাসিং এর জন্য, ডিসেমিনেট করার জন্য। হ্যাঁ ডিসেমিনেট করার জন্য। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এরকম কোনো প্রোগ্রাম নিয়েছে যে আমার বাইরে থেকে ওয়েলকাম করবে, ওয়েলকাম করবে, জানাবে, তারা দেখো। দে আর দ্য কি পয়েন্ট। তারা যে পর্যন্ত গিয়া বাংলাদেশের সম্বন্ধে না বলবে বা না লিখবে, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ যেটাকে আমি একটু আগেই বলতেছিলাম যে আমাদের বিবিসিতে যেতে হবে, আমাদের সিএনএন-এ যেতে হবে, আরো আমাদের- গ্লোবালি যে হ্যাঁ, প্ল্যাটফর্মগুলো আমি আছে। আজকে এখানে বসে টক শো করতেছি, সেম টক শো আমি বিবিসিতে গিয়ে করব। ইটস পসিবল, টাকা হলে ইটস পসিবল। সিএনএন-এ গিয়ে আমরা টক শো করতে পারি। মিডিয়া বাইং করা। আমরা কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে, হ্যাঁ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে না, আমি একটা আপনাকে রিসেন্টলি কিন্তু ইনক্লুড করতে চাই বিদেশে একটা তথ্য দিয়ে। সেটা হলো আপনারাই বলেছেন, আপনারা হিসাবটা রাখেন। বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেখানে আমাদের পর্যটনের যে প্রমোশনের জন্য যে আগে যেরকম বরাদ্দ ছিল সেটা 60 কোটি থেকে 19 কোটি থেকে 15 কোটির কথা আপনারাই বলেছেন। না সেটাই বলতেছি। তো ওই আপনি কমে গেছে। দেখেন এই জন্য তাহলে আসলে আমার আমরা- প্রায়োরিটির জায়গাটা যদি এরকম থাকে তাহলে আমি যে গোল সেট করব বা আমি কিছু যে অ্যাচিভ করতে চাইবো 15ই বলে 16ই ডিক্লেয়ার করি, কিন্তু আমার মাইন্ডসেট তো ঠিক নেই। আচ্ছা যেমন আমি তো প্রায়োরিটি থেকে আমার 60 থেকে 15তে নামিয়ে আসছি, মানে আমার 45 নেই। মুখে আমি- বলছি এগোবো। আমি মুখে বলছি এগোবো, কিন্তু আমি যখন বাজেটটা হলো কি, বাজেটটা হলো সারা বছরের একটা সুন্দর কি না বলবো, বাজেট mirror, না, আপনি একটা বাজেট ছাড়া তো কিভাবে কাজ করতে পারবেন না। আপনি কি করে সামনে এগিয়ে যাবেন তার না, একটা দর্শন বাজেট থাকে ছাড়া তো বাজেটে। কাজই করতে পারবেন না। শুনুন, আমি বাজেট তো একটা কথা লাগবে। আপনাকে বলি। এই যে মনে করেন ভিজিট বা ট্যুরিজম ইয়ার, প্রতিটা দেশের ট্যুরিজম ইয়ার ফিক্স করার আগে তাদের পরিকল্পনা থেকে 5 বাজেটিং 5 ইয়ার্সে আমরা ট্যুরিজম ইয়ার তো আমাদের জন্য নয়, ইট ইজ ফর দ্য ফরেনার্স। আপনি যখন বিদেশে কিভাবে প্রমোট করবেন, আমি যখন এয়ারক্রাফটে উঠবো দেখবো যে ভিজিট বাংলাদেশ লেখা থাকবে, প্লেনের ভিতরে লেখা থাকবে। হোটেলগুলোতে বাইরে সবখানে প্রচার হবে, ইউ কাম ম্যাসিভ একটা মানে Right. কমিউনিকেশন Yeah, ক্যাম্পেইন। massive. যেরকম মালয়েশিয়া করলো 2014 ভিজিট মালয়েশিয়া। আপনি ভাবতে পারেন প্রায় 5 থেকে 600 লোককে তারা দাওয়াত দিল তাদের দেশে। 5 বছর আগে থেকে তারা বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকবেন, ভিজিট মালয়েশিয়া, সবখানে একটা ক্যাম্পেইন। ইট ইজ মানে মানুষের মাথার ভিতর একদম ঢুকিয়ে ফেলেছে। ফর আস অনলি, ইট ইজ ফর দ্য আউটসাইড অলসো। Outsiders. আপনি যারা যেখানে বাংলাদেশি থাকে ওটা বাদ দেন, যেখানে বিদেশিদের কিভাবে আনবেন, বিদেশি যখন হোটেলে ঢুকবে দেখবে ভিজিট বাংলাদেশ। দ্যাট ইজ হাউ দ্য অ্যাটেনশন অফ দ্য ফরেন ট্যুরিস্ট বা ফরেন যা তাদেরকে দৃষ্টি আকর্ষণ। আমাদের এখানে কি আছে যে উদ্দেশ্য, এই জন্য বলছি দেখেন বাজেটেরই ঠিক নাই। এটা তো প্রথমে বিরাট প্ল্যানিং করতে হবে যে কি বাজেট নিয়ে এগোবে, কোন কোন খাতে যাবে, কি কি প্রমোশনাল, দেন ইউ ফিল দ্য ইয়েস ইটস এ ইয়ার দ্যাট ইজ কামিং। যেরকম অলিম্পিক যেটা হয় তার আগে তারা চীন তো ফিউজ করে দেখিয়ে দিয়েছে। না এই না কথাগুলো আমাদের বলছি। কথা শুনেন, আমাদের যে ট্যুরিজম এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, যেগুলো আমি সব সময় বলি যে ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট এখন এটাকে ইন্ডাস্ট্রি না, কিন্তু গভর্নমেন্ট তো আপনি বললেন যে গভর্নমেন্ট কাগজে যখন কলমে বলে, কাগজে চীন কলমে থেকে বলে। ফিরে এসে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অর্থমন্ত্রী বোধ আপনাদেরকে, অথবা বলছে যে আমাদের না, এবার একটা কাগজে- ইম্পর্টেন্স দেওয়া হবে বাজারে। শুনেন, তো কাগজে আপনাকে জানতে চেয়েছেন কেন ওই জায়গাটা না না থেকে সেটা সরে বললাম আসছে? যে কাগজে কলমে ইন্ডাস্ট্রি আছে, বাট ওয়ারেজ দেখেন যে হোটেল ইন্ডাস্ট্রির কথা, আমি তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা এবার বাজেটের আগে প্রেস কনফারেন্স করেছি, তারপরে এমনি মিটিং করেছি এনবিআর চেয়ারম্যানের সাথে, যে বলার জন্য যে আমাদের দেশে যে হোটেল ইন্ডাস্ট্রির উপরে যে আপনারা ডিউটি রাখছেন, আশেপাশে কোনো দেশে এত হাই ডিউটি নেই। আর আপনারা এদিকে বলতেছেন ট্যুরিজম, সেটা তো হবে না। একটা লেভেল দরকার তো আছে। ইন্ডিয়ার কথা চিন্তা করেন, মিয়ানমারের কথা চিন্তা করেন, তাহলে ওই লেভেলে আসেন। আমাদের লেভেল, একটা বিয়ার খেতে যাবেন একটা হোটেলে 600-700 টাকা দিয়ে বিয়ার খাবেন, এইটা তো আর ট্যুরিজম হবে না। ইন্ডিয়াতে গিয়ে আপনি 50 টাকা দিয়ে আপনি একটা বিয়ার খেতে পারেন, কোথায় 50 টাকার, কোথায় 500-600 টাকা। সেটাই আমাদের তো চিন্তা করতে সব দিকে, খালি একদিকে না তো, যে ট্যুরিস্ট আসবে তাদেরকে কীভাবে লুক আফটার করবো, তাদেরকে উপরে নাইট লাইফ কী হবে।
কি এন্টারটেইনমেন্ট আছে নাইট না আছে। অ্যাক্টিভিটিস কি হবে Night লাইভ activities গুলো আমরা অনেক রকম না না ভুল ব্যাখ্যা মেসেজ যায় নাইট অ্যাক্টিভিটিস Activities কি হবে আমরা ওইরকম চাচ্ছি যে এক রেস্টুরেন্টের ভিতরে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস হোক, দেখুক, যেরকম আপনি নেপালে যাবেন, ইন্ডিয়াতে যাবেন, এরকম এবারে আমাদের কোন রেস্টুরেন্টে এরকম আছে, দুই একটা রেস্টুরেন্টে মাঝে না মাঝে না, আমি তারা তো এখনই বলতে পারি যে occasionally করে। আমরা যদি কক্সবাজারে যাই সন্ধ্যার বেলে ওই রুমে ঢুকে টিভি ছায় দেখা যায় না, কোনো কিছু থাকে না, না না সেটাই আমি নিচেও বলি। কিছু থাকে না, না, সে- Activities ভয়ে থাকে। কেউ যায় না অনেক সময়। না সেটাই আমি বলি যে এইগুলো সব কিছু সেট করে তারপর আমাদের বাট ইটস নট দ্যাট আগের চেয়ে that আমরা না পিছিয়ে যাচ্ছি না, ডেফিনেটলি ইটস ডেভেলপিং, যা ছিল গতকাল তার চেয়ে আমরা অনেক অ্যাডভান্স এগুচ্ছি, করেছি, এগুচ্ছি। বাট দ্য হ্যাঁ। রেশিওটা কি? অনেক অনেক বেশি। দেখেন এই যে কান্ট্রি ব্র্যান্ডিং এর কথা বললেন, আমাদের এখানে স্মাইলিং বাংলাদেশ করা হয়েছে। আমি যেহেতু বিউটিফুল বাংলাদেশ করা হয়েছে সরি হ্যাঁ বিউটিফুল বাংলাদেশ, আমি সেই জিনিসটা বলতেছি যে না, তারপরও অনেক দেরিতে হলো তো না, একটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। এটা একদম ধন্যবাদ না, না পাওয়ার না মতো একটা ওখানে কাজ। ইন্ডিয়াতে তো বিউটি বলেন, বিউটিফুল বেঙ্গল বেঙ্গল আছে কলকাতা, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে বিউটিফুল বেঙ্গল বহু আগে থেকে আছে। কিন্তু দেখেন দ্য প্রবলেম ইজ দ্যাট এটা কিন্তু একটা টেকনিক্যাল জিনিস, পজিশনিং করবেন কান্ট্রিকে কিভাবে, দিস ইজ কোয়াইট ব্র্যান্ডিং ইজ ইটসেলফ। এবং এটা একবারই প্রথম রাতে বিড়ালটা মারতে হয়। সেটাই তো যে কোনো কারণেই হোক, এটা বহুত ব্রেন স্টর্মিং হয়েছে আগে, তারপরে একটা ঠিক করা হলো যে স্মাইলিং বাংলাদেশ, যেহেতু আমাদের হসপিটেবল পিপল দিস অ্যান্ড দ্যাট, মানে আমরা গ্লোবালিও স্বীকৃতি পেয়েছি, অসংখ্য কষ্টের ভিতরে যেরকম থেকেও আমাদের smiling মুখে কিন্তু মানুষ এবং হাসে। এখনো অনেকে বলে হ্যাপি হ্যাপি কান্ট্রি হ্যাঁ, আমাদের happy স্বীকৃতি। country, এবং সবাই বলে, হ্যাঁ। অনেকে বলে যে বাংলাদেশের প্রধান সম্পদ ট্যুরিজম হচ্ছে মানুষ। আজকে দেখেন ভুটান হ্যাপিনেস কিভাবে করতে, এটাই ব্র্যান্ডিং করছে, হ্যাপিয়েস্ট কান্ট্রি, এবং সেটাই ব্র্যান্ডিং করতে করে বেড়াচ্ছে। এখন আমাদের কথা হলো হঠাৎ করে আমরা অল অন এ সাডেন সকালে দেখি যে স্মাইলিং বাংলাদেশ হয়ে আছে, Beautiful বাংলাদেশ। সরি বিউটিফুল বাংলাদেশ। এই যে একটা হলো, এটা কিন্তু আমাদের যারা প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার, এটা কিন্তু আমরা সেইভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, বিকজ উই কুড নট মার্কেটেড আমাদের ওয়েবসাইটে, আমাদের সবখানে, বিকজ এটা আমাদের ছিল না, যেভাবেই ওখানে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি না যে একটা হয়েছে, সেদিক দিয়ে ধরতে গেলে কিছু তো একটা কিছু হয়েছে। তো ছিল না, কিছু ছিল না, কিছু হয়েছে। যেরকম আমাদের ট্যুরিজম আইকন, এখন এটা পর্যন্ত নিয়ে আমরা আমাদের ওয়ার্ক tourism করতেছি icon আজকে নাই। 5 বছর ধরে। আমরা 5 বছরতে বিএফটিডি থেকে প্রথম শুরু করলাম যে একটা আইকন দরকার। আপনি আইফেল টাওয়ার দিয়ে ফ্রান্স বোঝেন, আপনি টুইন টাওয়ার দিয়ে মালয়েশিয়া বোঝেন, আপনি সিংহের মুখ দিয়ে সিঙ্গাপুর বোঝেন, লট আমাদের ট্যুরিজম আইকন আছে কি? রিক্সা, নৌকা, পার্লামেন্ট, হোয়াট? উই ডোন্ট হ্যাভ এনিথিং, বিকজ ইট ইজ নট সেন্ট্রালি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। এখন যে কোনো কারণেই হোক, এসব ব্যাপারে আমরা বহুদিন থেকে কথা বলছি, বোর্ডও একটা উদ্যোগ নিয়েছে, আমি যতদূর শুনেছি একটা বাজেটও দেওয়া হয়েছিল, সেটাও খরচ হয়ে গেছে, হয়তো আগামীতে হবে। আমরা নিরাশ নই, কিন্তু এগোতে হবে। না সে না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা না, যে আজকে icon- 5 না, আমরা আজকে icon 5 set বছর করা, ধরে- icon establish না, না, করা, আমরা খুবই আমরা সুন্দর। আইকনের খুবই- পাশাপাশি প্রোডাক্টকে সিলেক্ট করা। না, না, আমরা তো- আপনার না, না, কোথায় কোথায় যাবে আপনার আমরা ওই জিনিসগুলো প্রসঙ্গটা কিন্তু- বিরতির পর আসবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আবারও খানিক করে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো 24 ঘন্টা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন 24 ঘন্টা অনুষ্ঠান। আমরা আজকে বিষয় হিসেবে বেছে নিয়েছি ব্র্যান্ডিং বাংলাদেশকে। আমরা তো বাইরের অনেক দৃষ্টান্তের কথা বললাম, এক্সাম্পল দিলাম, কোথায় কে ইনকাম করছে সেটা বললাম, অনেক সমালোচনা আমাদের ভিতর থেকে উঠে আসলো, হতাশা, ফ্রাস্ট্রেশন, কি হতে পারতো এগুলো বললাম। কিন্তু frustration আমরা না। একটু এখন ফোকাস করতে চাই বাংলাদেশে ভেতরে কোন কোন দিকগুলোকে পৃথিবীর মানুষের কাছে এবং আমাদেরও অন্য চোখে দেখার একটা সুযোগ আমরা করতে পারি। আপনি কি একটু চট করে বলতে পারেন 1 2 3 4 করে? ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান এবং সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশে আমাদের যে প্রোডাক্টগুলো আছে স্পেসিফিকলি, যেমন আমাদের যেই কক্সবাজার আছে, আপনার কুয়াকাটা আছে, এবং হিস্ট্রিক্যাল অনেকগুলি জায়গা আছে যেই জায়গাগুলিতে আমাদের বিদেশি পর্যটক, যেমন চায়না এবং ইন্ডিয়ান, তাদের অনেক স্মৃতি এখানে, বুদ্ধিস্ট এবং হিন্দুদের জন্য অনেকগুলি জায়গা আছে, গুরুত্বপূর্ণ জায়গা আছে। গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জিনিসগুলোকে হাইলাইট করা। পাশাপাশি পর্যটকদের প্রধান যেটা সোশ্যাল সিকিউরিটি, তাদের মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ কিন্তু আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, হ্যাঁ ইমপ্রুভ হয়েছে। সুতরাং এই পজিটিভ দিকগুলোকে আমাদের সামাজিকভাবে মানে উপস্থাপন করা, মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা। পাশাপাশি আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি বলেছেন যে বাংলাদেশকে
ইচ্ছা করলে একটা সাউথ ইস্ট এশিয়ার একটা হাব হিসেবে কিন্তু আমরা নিতে পারি, এবং এইটাকে কিন্তু আমরা খুব ভালো একটা, এই যে যদি হাব না, হিসেবে আপনি আমরা যদি- নিই- আপনি যদি মানচিত্রের দিকে তাকান, জিওগ্রাফিটা, জি, জি, জি। তাহলে বাংলাদেশ কিন্তু পজিশনটাও কিন্তু হার্ট অফ দ্য এশিয়া কিন্তু, রাইট, এবং সেই দৃষ্টিকোণ Connectivity-র থেকে দিক থেকে চিন্তা সেই করলে- না, দৃষ্টিকোণ সেটা তো আছেই। সেটাও তো আমরা সেই তুলে ধরতে দৃষ্টিকোণ পারি। থেকে এভিয়েশন সেক্টর ওইটাও তো আমরা- এবং ওইটা আমরা catch করতে পর্যটকদের পারি। জন্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আরে প্লেস। এভিয়েশনের কথা বলুন, চট করে মনে বলো, আপনি তো এভিয়েশনের জায়গাটা আছেন, হ্যাঁ, very এই much. ইন্ডিকেশনটা একটু বলেন তো কি রকম, এটা কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি 2012-এ কিন্তু আপনার টিকিটিং এর সংখ্যাটা ছিল একটু বেশি, 13 এ কমে 2013-এ একটু কমেছে, 14 বাট 14 এর ফ্লোটা এখন রেশিও হিসাবে 2012-কে ক্রস করেছে। তাহলে সামনে ঈদ আছে, দুটো আমরা বড় আশা ফেস্টিভ্যাল, করছি যে 2012-কে ক্রস করবে, 2013-কেও ক্রস করবে। এবং যে কথাটা বলতেছিলাম যে এভিয়েশন সেক্টরে যদি আমরা চিন্তা করি যে এটাকে হাব হিসেবে যদি ইউজ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আমরা পাবো। তারা একদিন 2 দিন, যেমন আপনার একটা সময় ছিল হংকং একটা বেজ ছিল, তারপরে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড একটা বেজ হয়েছে আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে। এখন কিন্তু বাংলাদেশ সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ভৌগোলিকভাবে কিন্তু একটা অবস্থান আছে, এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক, মানে এটা মানে অকল্পনীয় একটা ব্যাপার হবে। তবে এটার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখতে হবে, কারণ আমাদের বর্তমান যে এয়ারপোর্ট আছে সেটা কিন্তু 5 বছর পরে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তখন আপনি পাশের কলকাতায় যান, এয়ারপোর্ট দেখলে এখন মুগ্ধ হয়ে যেতে হয়, এত সুন্দর না, না, করেছে। but আপনি দিল্লি কি one of বলবেন? the best না, না, সেটা airport না, in the world. সেটাই না, আমরা- কলকাতা সে কয়েকদিন আগে কি ছিল, এখন ঢুকলে মনে হয় যেন আমি এটা কোন পিন জায়গায় আছি। পয়েন্টে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি একেবারে মানে সংক্ষিপ্তভাবে। দেখেন, এই জিনিসগুলোকে কাজে লাগাতে হলে আমি সর্বপ্রথম আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই বাংলাদেশ কাকে? আপনি সরকারের কাকে প্রতি, একটু- মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এই সবকিছুই বিষয়টা প্রধানমন্ত্রীকে এটা করতে হবে? কারণ হচ্ছে এই তাহলে যে মন্ত্রীরা কি এইটার করবে? সাথে ট্যুরিজমের সাথে রিলেটেড এক ওতপ্রোতভাবে 3টা বিষয়। সেই 3টা বিষয়ের প্রথম হচ্ছে অর্থ মন্ত্রণালয়, দ্বিতীয় হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়, তৃতীয় হচ্ছে আপনার প্ল্যানিং। তো পরিকল্পনা যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু সেটা এক্সিকিউট হবে না, বাস্তবায়ন হবে না। তো সুষ্ঠু পরিকল্পনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, পাশাপাশি যোগাযোগ, বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচারের কথা যেটা বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু মানুষ যেতে পারে না। আজকে 14 ঘন্টা বা 15 ঘন্টা জার্নি করে কক্সবাজার যেতে চায় না। যদি আপনার 4 ঘন্টার জার্নি হতো বা 3 ঘন্টার জার্নি হতো, মানুষ কিন্তু এই যে কালকে বৃহস্পতিবার কালকে চলে যেত, আবার শনিবার চলে আসে। এখন কিন্তু অনেক যায় এরকম, হ্যাঁ। যে উইকেন্ডে মানুষ কিন্তু হ্যাঁ, চলে যাচ্ছে, কষ্ট কিন্তু খরচ এটার করে, সংখ্যা কষ্ট করে। সংখ্যা আরো আপনি বাড়তো। খেয়াল করবেন যে ঈদে কিরকম ঝুঁকি নিয়ে আমরা কিন্তু নারীর যে টানের কথা বলি, আমরাই কিন্তু ছুটে যাই শত কষ্ট হলেও। So আমাদের ভিতরে কিন্তু এটা এমনিতে আছে যে ইনবাউন্ড, আপনি যেটা বললেন, না, না, এটার সেটা- ভিতরে কিন্তু একটা না, না, আপনি ঈদের কথা বলতেছেন, যে আমার কথা হচ্ছে ঈদে না, এটা প্রত্যেক উইকেন্ডে Weekend-এ কিন্তু হচ্ছে। বিদেশে হচ্ছে কিনা? এক ধরনের এই প্রবণতাটা কিন্তু তৈরি হয়েছে। আপনি পাশাপাশি ধরেন আপনি ইন্ডিয়াতে যদি যাই আমরা, বা অন্য কাছাকাছি যে কোনো দেশে গেলে, তাদের বৃহস্পতিবার বা তাদের যদি শনিবার দিন বন্ধ হয়, তাদের উইকেন্ডটা কিন্তু তারা ফ্যামিলি নিয়ে বাইরে চলে পুরোপুরি যায়, তারা গাড়িটা নিয়ে তারা পুরোপুরি চলে যায়। utilize করে দেয়। শুধু যাতায়াত ব্যবস্থাটা ভালো থাকতে হবে, কিন্তু সেটা আমার এই দেশে নাই। তো যাই হোক, আমি মনে করি যে অর্থ মন্ত্রণালয়ের আগে তাদের কনফিডেন্স থাকতে হবে এই দেশের প্রতি তাদের মায়া মমতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যে আমার ভালোবাসা দেশকে সবারই আছে, আমি মনে করি যে এই জিনিসটাকে আপনি আরো আপনি এই বেশি। কথাগুলো বলতেন না যদি না ভালোবাসতেন। আমি এই কথাগুলো কেন বলছি, দেখেন গত বছরের চেয়ে এই বছর কিন্তু বাজেট আমার কমে গেছে। এইখানে এটা আমার- হয়তো অন্য খাতে টাকাটা বেশি গেছে। কিন্তু প্রাধান্য আমার পেয়েছে। এই পর্যটনই সিঙ্গেল ইউনিক একটা সেক্টর, যেখানে আমি মনে করি আরএমবির চেয়ে, গার্মেন্টসের চেয়ে অনেক Single বেশি largest আয় করা industry in the সম্ভব। world. বাংলাদেশে সেটাই। একটা পর্যটক আসবে, এই দেশের ভাত খাবে, এই দেশের মাছ খাবে, এই দেশের ডলার রিকশায় খরচ ঘুরবে, করবে। কিন্তু সে ডলারটা দিয়ে যাবে। আসলে এই জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। না, না, আমি simple- একটি জিনিস আপনাকে ধরিয়ে দিই, এই যে একটু আগে যেটা বললেন উনি যে হাব হতে পারে, তাই না? কিভাবে হতে শোন, পারে? আমি সেটাই বলছি। দেখেন, আমি ইন্ডিয়াতে একটা ট্রাভেল ফেয়ারে যে দেখি যে এয়ারপোর্ট অথরিটি ওরা স্টল নিচ্ছে। আমি কী রে ভাই, এরা আবার কী করার আছে গভর্নমেন্টের? ওরা বললো যে ভাই এবার মার্কেটিংয়ের ব্যাপার, আমি এটাকে হাব বানাতে চাই, যেটা সমস্ত এয়ারলাইন্স এখানে সেখান থেকে ইয়ে করে। কী ভাই, তাতে লাভ কি? এই ইনকাম কি? ল্যান্ডিং চার্জ অনেক কিছু আছে। আই কুড নট ইভেন থিঙ্ক যে একটা এয়ারপোর্ট অথরিটি, দে হ্যাভ এ মার্কেটিং ডিপার্টমেন্ট, দে মার্কেট করছে জন্য এটাকে। উনি যেটা বললাম সেই শুধু, তার মানেটা কি? গভর্নমেন্টের ডেফিনেটলি একটা ফোকাসিং আছে, মার্কেটিং প্ল্যান আছে, যে তোমাকে এইভাবে আর্ন করতে হবে, ইউ উইল হ্যাভ টু মেক ইট এ হাব, যেন এখানে এইভাবে প্ল্যান। আমি জানি না টেকনিক্যাল জিনিসটা উনি ভালো বুঝবেন, এটা আছে। তারপর দেখেন যে কিছু পজিটিভ কাজ হয়নি তা নয়, গভর্নমেন্ট কিন্তু অন অ্যারাইভাল ভিসা দিয়েছে যেসব কান্ট্রিতে তাদের এমবেসি নেই। এটা একটা বিরাট কাজ, হ্যাঁ, এটা একটা বিরাট এটা কাজ অসাধারণ হয়েছে, কাজ on হয়েছে। arrival visa এখন তবে দিচ্ছে বাংলাদেশ। মাইন্ডসেট চেঞ্জ এখন হচ্ছে, হবে।
যেরকম একজন যখন পর্যটক আসবে সে ফিল যেন করে যে কান্ট্রি ইজ ওয়েলকামিং মি অ্যাজ এ টুরিস্ট, এটা তাকে ফিল করতে হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। তারপরে দেখেন সব কিছু যদি বাদও দিই আমি, ইন্ডিয়া একটা বড় দেশ, আমাদের এখানে 2000 টুরিস্ট এভরি ডে অফিসিয়াল ভিসা পাচ্ছে যাচ্ছে কোথায়? ইন্ডিয়াতে ইন্ডিয়াতে 2000 এভরি ডে, ইন্ডিয়াতে যাচ্ছে। অ্যাবাউট 7,20,000 এ ইয়ার। সেখানে ওখান থেকে হয়তো 100 জন মাসে, এরকম মাসে বা 200 জন হতে পারে। কিন্তু সেটাকে দেখেন আমাদের এখানে কী কী প্রোডাক্ট আছে। আমাদের লোকনাথ মন্দির আছে, যেখানে ইন্ডিয়ার সব ঘরে ঘরে লোকনাথের ছবি আছে, গাড়িতে টাড়ি চপ করে বারোদিতে আমরা নিয়ে যেতে পারি। ভারতে যেতে পারি, এটাকেও আমরা ফোকাস করতে হচ্ছে। লাঙ্গল বন্ধ আছে, ঢাকেশ্বরী মন্দির আছে, গুরু নানক আছে, মানে এরকম শিখদের শিখরা আসতে পারে। শিখে আসতে পারে। তারপরে দেখেন আগরতলার এই সাইডে কিন্তু সবার শীর্ষ হচ্ছে রাম ঠাকুর, যেটা ওই যে চৌমুহনী, হ্যাঁ, নোয়াখালী, চৌমুহনী। নৌকালে তো এখন আপনি চিন্তা করতে পারবেন না যে এটা আমাদের কি asset। পরিমাণ না ভক্ত না আছে। এইগুলো তো আমাদের অ্যাসেট, এগুলো আমাকে- তো আমাদের অ্যাসেট। আসলেই তো আমার এনে টাকা খরচ করবে। হ্যাঁ, আমি আগরতলা থেকে একজন গ্রুপ আসলো আমার, এসে আমাকে হাত ধরে বলে গেল যদি আমি মারা যাই আমার ছাইটা আমার ওয়াইফ নিয়ে আসবে, আপনি এই রাম ঠাকুরের এখান দেওয়ার ব্যবস্থা করবেন। জাস্ট সি তাহলে দ্য তার ইমোশন, বিশ্বাস কত মানে গভীর। সি দ্য ইমোশন। এবং যে লোক রাম ঠাকুর এসছে, তখন আমি আগ্রাবাদ হোটেলে ওনাদের উঠেছিলাম, উনি ছিলেন, তখন সে লোক যখন শুনলো যে সে যেতে পারেন রাম ঠাকুরের ওখানে, আরেকজন রাম ঠাকুরের ভক্ত উনি এসছেন, উনি তখন ওনাকে প্রণাম করলেন, বলে আপনি দেখে এসছেন, মানে জাস্ট সি দ্য মানে ইমোশন। ইমোশন। এখন শুনেন, ট্যুরিজম তো আমরাই সবসময় বলি ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ইট ইজ অ্যান স্মোকলেস ইন্ডাস্ট্রি। স্মোকলেস। ইটস স্মোকলেস ইন্ডাস্ট্রি, এটা স্মোক নাই বাট একটা ইন্ডাস্ট্রি। বাট একটু যদি অ্যাটেনশন ড্র করে, যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন, রাজু সাহেব বললেন, একটু অ্যাটেনশন ড্র করলে কিন্তু আমরা অনেক হাইট পাবো, অ্যান্ড এটা কোনো ব্যাপারই না। অ্যান্ড আমি অ্যাজ এ অনেক দিন ধরে ফিল্ডে আসি, আমি এখনও বাংলাদেশকে অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে বলি না, আমি বলি এক্সটেন্ডেড Extended ট্যুর। destination. এক্সটেন্ডেড ইন্ডিয়া আসলে এখানে আসলে, নেপালে আসলে। ইন্ডিয়া আসলে বাংলাদেশে আসুক, মিয়ানমারে আসলে এখানে বাংলাদেশে আসুক, নেপালে আসলো কেন? নেপালে আসলে এখানে আসুক, আমরা এক্সটেন্ডেড ট্যুর হিসাবে আমরা শুরু করতে পারি। বাট এটা আমাদের প্ল্যানিং করে যদি ঠিক মতো আমরা মুভ করি, দ্যাট হাউ উই ক্যান গো ফর এক্সটেন্ডেড ট্যুর। এটা যে সামনে যে এখন আপনার বলতেছে ভিজিট ইয়ার, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হবে ইন্ডিয়ান ট্যুর অপারেটর, নেপালি ট্যুর অপারেটর, মায়ানমার ট্যুর অপারেটর, এদেরকে আনো, এদেরকে খাওয়াও, এদেরকে দেওয়া, হাউ উই ক্যান সেট এক্সটেন্ডেড ট্যুর টু বাংলাদেশ। বাট অ্যাজ এ ডেস্টিনেশন এখনও উই আর নট রেডি। বাট কেন হবে রেডি নাই, কেন সেটা কেন রেডি নাই, এই আলোচনাটা আমরা আরেকবার বিরতির পর থেকে এসে আপনার মুখ থেকেই শুনবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 24 ঘন্টা। আমাদের হাকিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের অবতারণা করেছে যে এজ এ ডেস্টিনেশন আমরা এখনই ready, রেডি না। not কেন রেডি না? না, কেন রেডি না দেখেন, একটু আগেই আমরা সবাই যেটা আলাপ আলোচনা করতেছিলাম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই। ইনফ্রাস্ট্রাকচার এর জন্য। বাট এখন আমরা একটা তো আমরা কত এইভাবে যেভাবে চলছি, কবে নাগাদ আমরা রেডি বলতে আমি পারবো? বললাম যেভাবে আমরা চলছি ম্যাক্সিমাম 5 ইয়ার্সে উই ক্যান কাম টু দ্য লেভেল। না, তার মানে আপনি আরো অনেকগুলো হোটেল তৈরি করবেন বাংলাদেশে? না, হোটেল আপনি চিন্তা করছেন কক্সবাজারে কতগুলো হোটেল হয়ে গেছে। ওখানে তো কোনো হোটেল হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু কোনো না, না। গ্রিন টি নাই, কোনো না, না, সবুজ নাই। না, সিলেটের কথা চিন্তা করেন, সিলেটের কথা সিলেটে আমি আপনাকে বলি, সিলেটে যেটা ভালো হতে যাচ্ছে, সিলেটে বাহুবলে একটা হোটেল হচ্ছে প্যালেস, গ্র্যান্ড সুলতান বিউটিফুল একটা হোটেল করেছে দুসাই। শ্রীমঙ্গলে, দুসাই সাইফুর রহমানের বাড়িতে একটা আপনার বালির স্টাইলে একটা রিসোর্ট করেছে। তারপরে আপনার নাজিমগড় একটা আছে, তারপর নাজিম লালাখালার একটা আছে, ওখানে আরো কি শুক্তারা আছে। সিলেটে কিন্তু হচ্ছে। না, না, সেটা বললাম, সো এটা তো ট্যুরিজম, দিস ইজ ট্যুরিজম। হ্যাঁ, সো কি চিটাগাং হচ্ছে, কক্সবাজারে তো আরো হচ্ছে। সেটাই বললাম, দিস ইজ ট্যুরিজম। এজ এ প্রাইভেট এন্টারপ্রেনিয়ার তো এটা করতেছে। আজকে যদি প্রাইভেট এন্টারপ্রেনিয়ার রাস্তা তো আর 4 লেন বানাইতে পারবে না, রাস্তা তো সরকারকেই না, করতে না, হবে, সেটাই এটা তো আর বলতেছি। প্রাইভেট সেক্টর করে দেবে না। সেটা এটাই আমরা বলতেছি, এটা যদি হয় দেন উই ক্যান গো অ্যাজ এ ডেস্টিনেশন। এখন আমাদের কাজ ইন্ডিয়া থেকে এক্সটেন্ডেড টু বাংলাদেশ, মিয়ানমার থেকে এক্সটেন্ডেড টু বাংলাদেশ, অ্যান্ড নেপাল থেকে এক্সটেন্ডেড টু বাংলাদেশ, ভুটান। কিন্তু হোয়াট অ্যাবাউট আমার দুটো লেট মি ফিনিশ। দেখুন, বিমান, বাংলাদেশ বিমান ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, ন্যাশনাল ক্যারিয়ার। ন্যাশনাল ক্যারিয়ার।
অন্যান্য দেশের কিন্তু এয়ারলাইনরা খুব বিরাট কন্ট্রিবিউশন আছে, ওই তুলনায় কিন্তু বাংলাদেশ বিমানের এরকম কন্ট্রিবিউশন কিসের নেই। contribution? কোন এই যে contribution কথা বলেন? টুরিস্টের জন্য নিয়ে আসার জন্য। হ্যাঁ, নিয়ে আসার জন্য অনেক প্রমোশনাল দেয়। এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটা মুসলিম কান্ট্রি। আমাদের ইন্ডিয়া বা থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো কিন্তু সব সুযোগ সুবিধা কিন্তু এখানে বিদ্যমান না। এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা মনে করি যে মিডল ইস্টকে টার্গেট করবো, মালয়েশিয়াকে model ধরেন, মধ্যপ্রাচ্যকে, আচ্ছা, আপনি তো আপনার সামনে তো মালয়েশিয়া মডেল আছে। হ্যাঁ মালয়েশিয়া model। মালয়েশিয়া কি মুসলিম কান্ট্রি না? মুসলিম কান্ট্রি। তো ওখানে কি নেই? আমরা কিন্তু এখন চেষ্টা করতেছি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কি নেই? আমরা কিন্তু এখন চেষ্টা করছি আপনার মধ্যপ্রাচ্যের যেই সমস্ত পর্যটক আছে এরা কিন্তু মালয়েশিয়ার উপরে তাদের প্রচণ্ড পরিমাণে আগ্রহ, এবং বাংলাদেশ বিমান কিন্তু দেখেন মিডল ইস্টের অলমোস্ট সবগুলি জায়গায় যাতায়াত করছে। তো আমরা চাচ্ছি, চেষ্টা করছি এবং আমাদের পরিকল্পনা আছে মিডল ইস্টকে একটা মার্কেট হিসেবে টার্গেট করে তাদেরকে এখানে নিয়ে আসা, এবং তারা কিন্তু বাংলাদেশকে লাইক করে, তাদের পছন্দ আছে। তা আপনাদের সেইভাবে সেরকম পরিকল্পনা, প্রেজেন্টেশন তাদেরকে গ্র্যাব করার মতো সেরকম প্রস্তুতি আছে কি? হ্যাঁ, আমরা প্ল্যান করছি যে নেক্সট যেই মানে আরব ট্রাভেল মার্ট যেটা হচ্ছে সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং প্রাইভেট যারা আছে তারাও অংশগ্রহণ করবে, এবং আমরা চেষ্টা করব তাদেরকে আকৃষ্ট করার জন্য। আপনারা সবাই যেহেতু এই সেক্টরটাতে খুব ভালোভাবে আছেন, আমরা মাঝে মাঝে পত্রিকাতে বেশ গত কয়েক বছর ধরে শুনেছি যে স্পেশাল জোন করবার সরকারের কিছু পরিকল্পনার কথা শুনেছিলাম। এটা গভর্নমেন্টের এখনো আছে। এগুলো কোন পর্যায়ে আছে আপনারা কি জানেন? অ্যাকচুয়ালি আমরা ঠিক এক্স্যাক্টলি বলতে, তবে প্রতিটা গভর্নমেন্টের ইয়েতে এটা আজকে গভর্নমেন্টের লোক থাকলে খুব আমরা খুব ভালো খুশি হতো, আমরা ইনভাইট কোন করেছি, পর্যায়েটা বলতে পারতেন কিন্তু না। কেন যেন তারা খুব দ্বিধাগ্রস্ত আসতে এখানে। আসলে আমি লাইভ জানি না। টেলিকাস্ট তো হ্যাঁ। কখন কি আপনারা জিজ্ঞেস করেন তারা কি না, এই যে আমরা যে ডিসকাশনটা করলাম, এখানে কি এমন কিছু আছে যেটা দেশের বাইরের বিরুদ্ধে যায়? তা তো না। আমরা সবাই তো দেশটাকে ভালোবাসি, তো কথা বলবো, মন খুলে কথা বলবো, কি করে বাট improve এখানে করা যায়। আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আপনারা শুনলে খুশি হবেন। সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি এডিবি, ফর দ্য ফার্স্ট টাইম তারা আমাদেরকে $17 মিলিয়ন দিচ্ছে। 17 মিলিয়ন 117 মিলিয়ন 17, 17 and বাংলাদেশ গভর্নমেন্ট তা কন্ট্রিবিউট করতেছে another 3 মিলিয়ন। এটা দিয়ে আমাদের যে আর্কিওলজিক্যাল সাইট যেটা আছে পাহাড়পুর, কাঞ্চননগর, এই জিনিসগুলো ডেভেলপ করা হবে। ভেরি গুড নিউজ। সো এটা আপনি চিন্তা করেন, আজকে রাতে এটা খুব ভালো একটা নিউজ। হ্যাঁ, সো এটা চিন্তা করেন, এই যে দেখেন অ্যাটেনশন যেটা ড্র হলো, এইটা এইটা কিন্তু আপনারা এখন ক্যাপিটাল করতে পারেন। দ্যাট ইজ এ ক্যাপিটাল। তো সেটা তো আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার পক্ষে তো নট পসিবল। তো আজকে এশিয়ান ডেভেলপমেন্ট অ্যাটেনশন ড্র করছে, আই এম শিওর তাদের আরও পরিকল্পনা থাকবে, চলবে, এইভাবে আমাদের যে অ্যাসেট আছে সব ডেভেলপ হয়ে যাবে। তো এটা কোনো ব্যাপারই না। আমরা একটা দেশ যে আমরা মুসলিম বলতে না, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, সবাই ডেস্টিনেশন ক্যান বি বাংলাদেশ, যদি আমরা ঠিক মতো এক্সপ্লোর করতে পারি। বিকজ আমাদের তো আপনারা জানেন ইটস এ মাল্টি কালচারাল। আমরা ঈদ বানাই, ওইটাই আমাদের বৈচিত্র্য, হ্যাঁ, আমরা ওইটাই ঈদ আমাদের, বানাই, ওইটাই আমাদের ক্যাপিটাল। হ্যাঁ, এটা আমাদের ক্যাপিটাল। আমরা ঈদ বানাইতেছি, ক্রিসমাস বানাইতেছি, দুর্গা পূজা করতেছি, সব কিছুর ভিতরে আমরা ফুলি 21শে ফেব্রুয়ারি বানাচ্ছি, ওইদিকে পয়লা বৈশাখ করতেছি, প্রবরণা পূর্ণিমা পালন করি। পূর্ণিমা বানাইতেছি। দেখেন, It's a country of celebration. শুধু তাই আমি নয়, আজকে আপনার Celebrating মাধ্যমে life. Yeah, celebrating আপনার life. মাধ্যমে আমি বাংলাদেশের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না, সরকার, আপনাদের সবার মধ্যে হাসি মাননীয়- দেখে মনে হচ্ছে আপনারা এনজয় করছেন, মানে হ্যাঁ, স্বপ্ন দেখতেছেন ধন্যবাদ। সবাই। আসলে দেখেন, আমরা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা চেষ্টা করছি, মানে যতদূর সম্ভব চেষ্টা করছি, কিন্তু প্রাইভেট সেক্টরেরও কিছু সীমাবদ্ধতা থাকে। আপনি জানেন যে বড় বড় সেক্টরগুলিতে কিন্তু আমরা ওইভাবে মানে ইনভেস্ট করা বা ওই কাজগুলি আমরা করতে পারি না। দেখেন, যেমন আমাদের অ্যাসোসিয়েশন আটাবের পক্ষ থেকে আমরা প্রায় 8 বছরের মতো, প্রায় 7.5 বছর 8 বছর হচ্ছে আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছি, আটাব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। এখানে কিন্তু প্রতি 3 মাসে 6 মাসে আপনার স্টুডেন্ট বেরোচ্ছে আমাদের এখান থেকে। আমরা ট্রেনিং দিয়ে আমরা স্টুডেন্ট বের করছি, এবং তারা এই ট্যুরিজমের উপরে বিভিন্ন জায়গায় কাজ করছে। ছোটোখাটো যেই প্রজেক্টগুলি আছে সেগুলি নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু সরকারের পক্ষে, যেমন মালয়েশিয়া গভর্নমেন্ট, তারা কিন্তু $2 বিলিয়ন শুধু তাদের প্রমোশনাল কস্ট, শুধু মিডিয়ার কস্ট, ইনকাম করে কত? শুধু মিডিয়া, Wow, income 5 times, minimum শুধু 5 মিডিয়ায় times. তারা প্রমোশনাল কস্ট হচ্ছে $2 বিলিয়ন। ওইটা কি উইদিন দ্য মালয়েশিয়া আর আউটসাইড মালয়েশিয়া? মালয়েশিয়ার Inside, বাইরেও, all over the globally, world, globally. all over the আর world. তাদের টোটাল বাজেট হচ্ছে গিয়া $4.5 বিলিয়ন ফর মানে প্রমোশনাল, Only promotional, only Global, yearly only আমি promotional. আপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের সরকারের মাননীয় অর্থমন্ত্রী
তার সহানুভূতি চাইবো যে এই দেশটাকে আপনি দৃষ্টি আকর্ষণ দৃষ্টি করতে আকর্ষণ করছে এবং তার সহানুভূতি চাচ্ছি যে অ্যাটলিস্ট এই ট্যুরিজম সেক্টরের দিকে উনি যদি একটু দৃষ্টি দেন, আমার বিশ্বাস যে আমরা 5 বছরের মধ্যে এখন যে ইনভেস্ট করব তার 10 গুণ না হ্যাঁ, definitely. 50 গুণ আমরা 5 বছরের মধ্যে সেটা ফেরত আনতে সক্ষম হব। আসলে আমি একটা কথা বলি, দেখেন যে মানে মানুষের যে কনফিডেন্স বিল্ড আপ যেটা বললাম, বেশি কিছু না, যদি ইন্ডিয়া থেকে যদি আমরা আনতে পারতাম, ইন্ডিয়ান ট্যুরিস্টদের একটা ধারণা যে এই দেশে বোধহয় খুব একটা সেফ না তাদের আসার, যতখানি wrong perception আছে। রং পারসেপশন, বিশেষ করে কলকাতার বাইরে দিল্লিতে গেলে তো কোনো কথাই নেই, একদম অন্ধ তারা। যখন আসে তারপরে তারা ফিল করে ভুল ভাঙে। কান্ট্রি। এখন দেখেন, আমি যখন মালয়েশিয়ার ট্যুরিজমের আগে জিজ্ঞেস করি আপনি এত টাকা কীভাবে খরচ করো, 365 দিন তোমাদের প্রোগ্রাম। ওরা বললো আমি যা ইনভেস্ট করি তার ডবল যদি ফেরত আসে। হোয়াট ইজ দ্য প্রবলেম ইন ইনভেস্টিং ইন ট্যুরিজম সেক্টর? দিস নাম্বার ওয়ান। দেখেন, যেসব দেশে মনে করেন ট্যুরিস্ট বেশি বেরোয় আছে না, সেই সব দেশে তো আমাদের রোড শো হওয়া দরকার। গভর্নমেন্ট শুড গো অ্যান্ড ডু Communication দরকার। আমরা প্রাইভেট প্রতিটা জায়গায় রোড শো কিন্তু গভর্নমেন্ট করে। আমাদের ইনিশিয়েটিভ, আমরা লন্ডনে ট্যুরিজম এক্সপো রোড শো করেছি, দিল্লিতে না, আপনি কলকাতা রোড নিজের- শো করেছি, নিজের প্রয়োজনে আপনি নিজের করছেন। আমরা নিজের- করেছি, নিজের- নিজেদের ফান্ডিং আমরা করেছি। হ্যাঁ, করেছি। তখন যদি গভর্নমেন্ট এগুলো করতো, রোড শো মানেটা কি? একটা পারসেপশন চেঞ্জ করা, তাই তো? ওখানে মিডিয়াতে যাবে, জানা, প্রেস কনফারেন্স হবে, seminar জানবে, করা, বুঝবে। মানুষকে Let the বোঝানো। people know that কিন্তু what এইটা we have. একটা রোড শো আজ পর্যন্ত গভর্নমেন্ট করে। দেখেন, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, আমাদের লন্ডন বলেন, লন্ডনে 50,000 রেস্টুরেন্ট আছে, 50,000। লন্ডন মিনস ইউকেতে। ছেলেমেয়েরা আসে না এখানে, ওই তাদের ছেলেমেয়েরাও যদি বাংলাদেশে বাংলাদেশে flood বেড়াতে হয়ে যেত, যেত, আর flood কিছু লাগে না। ওরাই আসতে চায় না। ওরাই বাংলাদেশ সম্বন্ধে বলে, ও মাই গুডনেস বাংলাদেশ, ও বাংলাদেশ। ওদের বাবা মা বলেছে আপনারা লন্ডনে এসে আমাদের ছেলেদের বুঝান। রেজাউল একরাম, এইচ.এম. হাকিম আলী এবং মঞ্জুর মোর্শেদ, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই আমাদের আয়োজন। আমরা হয়তো আবার কোনো দিন কোনো একটা অনুষ্ঠানে আমরা ওনাদেরকে আবার পাবো। আপনাদের কাছ থেকে এই বলে আজকের মতো এখানেই বিদায় চাইছি।